মরবো মরবো কলকৌশলে করে মরবো, খানা খাতে কায় মরবা। যে উনি আনাপ সানাপ বকে যাচ্ছেন বুনো হাতির মতো, এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, তাহলে কি সিংহাসন চলে যাচ্ছে বলে এইটা গদিরা তোলো। এখন এই ইলেকশনে আমরা ইন্তেজার করছি যে মন কোন জায়গায় ব্যথা, লোক কোন কোন জায়গায় ব্যথা। ওনার ব্যথা এখন কোথায়, পা থেকে কোথায় উঠছে, মাথায় উঠছে। এবারে ব্যান্ডেজ কি মাথায় হবে, নাকি ডান হাতে হবে, নাকি বাঁ হাতে হবে, সেটা আমরা ইন্তেজার করছি। উনার জন্ম হয়েছে মিথ্যা লগ্নে, এপার থেকে ওপার, এপার থেকে ওপার মাইক নিয়ে, মাইক্রোফোন নিয়ে। সেটা এখনো পর্যন্ত তার ডুপ্লিকেট বিরোধী দলে কেউ পয়দা হয়নি। কারণ ওরা তো এখন ঘুটে কুনির বেটা মক্কা দেখে ফেলেছে, পিসিকে দেখিয়ে এখন ক্রোড়পতি, কোন বনেগা ক্রোড়পতি। সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য ওনাকে অ্যারেস্ট করে যদি গারদে পুড়ে দিতে পারত, তাহলে বাংলার মানুষকে আজকে এই সিচুয়েশনে আসতে হতো না। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও গিয়ে সিংহাসন হারিয়ে ফেলবেন সেই ভয়ে পাগল টাগল হয়ে গেছেন? দেখুন, উনি পাগলও হননি আর উন্মাদও হয়নি। উড়িয়া ভাষায় বলি, মরবো মরবো কলকৌশলে করে মরবো, খানা খাতে কায় মরবা। তা মমতা ব্যানার্জি উড়িয়াদের মতো সিংহাসনচ্যুত হবে, তাই উনি কলা কৌশল করছে। আপনি দেখুন, গত ইলেকশনে নন্দীগ্রামে হারলো, নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারলো, কিন্তু পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইল চেয়ারে বসা, ওটা একটা কলা কৌশল। এখন যে দেখতে পাচ্ছেন যে উনি আনাপ সানাপ বকে যাচ্ছেন বুনো হাতির মতো, এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, নানা রকম উক্তি করে বেড়াচ্ছে। একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, এখনও তদারকি মুখ্যমন্ত্রী, সে এখন এরকম হলো কেন? তাহলে কি সিংহাসন চলে যাচ্ছে বলে এইটা গদির এত লোভ, সিংহাসনের এত লোভ, নবান্নের প্রতি এত টান, ফেভিকলের আটা। আপনি বলুন তো, এই মমতা ব্যানার্জি সিংহাসনে আসার জন্য যে বিধানসভা উনি সংবিধান হাতে করে, জনগণের সম্পত্তি, যেখানে উনি বসে আইন প্রণয়ন করে, সেই বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী। সেদিনকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ওনাকে অ্যারেস্ট করে যদি গারদে পুড়ে দিতে পারত, তাহলে বাংলার মানুষকে আজকে এই সিচুয়েশনে আসতে হতো না। আর মমতা ব্যানার্জিরও এই দৃশ্য বাংলার মানুষকে দেখতে হতো না। মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী, তখন উনি প্রদেশ কংগ্রেস সোমেন মিত্রের বিরুদ্ধে টক্কর নেবার জন্য এরকম কালো শাল এরম করে পাখি, এরম করে, আমি গলায় ঝুলে মরব যদি কংগ্রেস অদিত চৌধুরীকে বহরমপুরে টিকিট দেয়, যদি কংগ্রেস কৃষ্ণনগরে টিকিট দেয়, একজন নামটা আমি ভুলে গেছি তাকে, তাহলে আমি ঝুলে মরব। তারা দুজনেই কিন্তু কৃষ্ণনগরেও টিকিট পেয়েছে আর অদিত চৌধুরী বহরমপুরেও টিকিট পেয়েছে। উনি কিন্তু ঝুলে মরেননি, কিন্তু শালটাকে জড়িয়ে গলায় লাগিয়েছিলেন। দেখানোটা জরুরি। তা আবার নন্দীগ্রামে কতটা লেগেছে, কতটা ওনার আঘাত পেয়েছে, বাঁ পায়ে আঘাত লেগেছে, ডান পায়ে প্লাস্টার করেছে, হুইল চেয়ারে বসে, এটা দেখানো জরুরি ছিল।
এটা দেখানো জরুরি ছিল। এখন এই ইলেকশনে আমরা ইন্তেজার করছি যে মন কোন জায়গায় ব্যথা, লোক কোন কোন জায়গায় ব্যথা। ওনার ব্যথা এখন কোথায়, পা থেকে কোথায় উঠছে, মাথায় উঠছে। এবারে ব্যান্ডেজ কি মাথায় হবে, নাকি ডান হাতে হবে, নাকি বাঁ হাতে হবে, সেটা আমরা ইন্তেজার করছি। তবে একটা কোনো জায়গায় ব্যান্ডেজ হবে, ইয়েস শিওর, 100%। কারণ আর মমতা ব্যানার্জির একটা গুণ আছে, আপনারা যতই যাই করুন আর আমি যতই ওনার বিরুদ্ধে বলি, একটা জায়গায় ওনাকে আমি সমর্থন করি। সেটা কি, ওনার জন্ম হয়েছে মিথ্যা লগ্নে, আর উনি জনগণকে মিথ্যেটাকে মেঠো বাংলা ভাষায় এমনভাবে পরিবেশন করতে পারে, এপার থেকে ওপার, এপার থেকে ওপার, মাইক নিয়ে, মাইক্রোফোন নিয়ে, সেটা এখনো পর্যন্ত তার ডুপ্লিকেট বিরোধী দলে কেউ পয়দা হয়নি। এই যে মেটো ভাষা, যে ভাষাটা মানুষ খাবে, বাংলার মানুষ, দেখুন উনি শিক্ষিত মানুষের ভাষা বলে না, এলিট পার্সেন্ট ওনাকে পছন্দ করে না, কিন্তু ওনার ভাষাটাকে পছন্দ করে কার? এলিট পার্সেন্টের বাইরে বিশাল জগৎ, বিশাল জগৎ। কলকাতায় মানুষ এই এলিট পার্সেন্টরা অত পছন্দ করে না, কিন্তু ওনার ভাষাটা, মিথ্যে ভাষাটা পরিবেশন করার যে ভঙ্গিমা, পরিবেশন করার যে আর্ট, এটাকে সেলুট জানাতে হবে। তাই ওনার মিথ্যা লগ্নে জন্ম হওয়ার কারণে উনি মিথ্যেটাকে এত দেখুন তো, বহরমপুরের মতো জায়গায় গদ মুসলমান এলাকা, ডিস্ট্রিক্ট মুসলমান, সেখানে কিরম করে বললো ওয়াকফ আন্দোলন করা যাবে না, मैं हूं ना ममता बुबू, मैं हूं ना ममता आपा, मैं हूं ना ममता खाला। तुम लोगों को मसीहा है, मुसलमान का मसीहा है, जिसको आंदोलन करना है दिल्ली चला जाओ, जो आदमी करेगा वो मेरे से बड़ा दुश्मन कोई रहेगा। ওয়াকফ আন্দোলন হয়েছে, তার মানে ওনার মেটো ভাষাটাকে মুসলমানরা খেয়ে নিল, ওয়াকফ আন্দোলন বন্ধ হয়ে গেল। ওয়াকফ আন্দোলন বন্ধ, তারপরে সেই মমতা ব্যানার্জি 5 মাস পরে বলল दिल्ली सरकार वक़्फ़ लेकर के जो कानून लाया, जो बिल लाया, मैं मान लेता हूँ। ওই মুহূর্তে তো মিথ্যে কথাটা খাই দিল, নবান্ন থেকে নোটিশও জারি হলো, নবান্ন থেকে নোটিশও জারি হলো। আবার এখন বলছি কি, আমি বলছি এখন আবার এসআর করতে দেবো না আমি বেঁচে থাকতে। মানুষ খেয়ে নিল, আর এসআর হবে না, মমতা বুবু বলে দি, এসআর হয়ে গেল। কোর্টে গিয়ে কালো কোট পরে মিলট 5 মিনিটস, নটঙ্কি নটঙ্কি, এসআর পুরো দমে চল, উনি নিজেই ফর্ম ফিল আপ করছেন। কিন্তু উনি পলিসিটা কি করলেন, যে বিয়ালের ওগুলো রাজস্থান থেকে আসেনি, পাকিস্তান থেকে আসেনি, মোদি পাঠায়নি এই বাংলার, তাদেরকে কৌশলে বলে দিল মুসলমানদেরকে বেছে বেছে বাদ দাও, বিজেপির ঘাড়ে দোষটা চাপাও, এই পলিসিটা খাটিয়ে দিল। এখন বলছি কি, হ্যাঁ আমি ডিটেনশন ক্যাম্প হতে দেবো না, 7,000 কোটি টাকা নিয়ে নিয়েছি, নিউ টাউনে ডিটেনশন ক্যাম্প অলরেডি তৈরি হচ্ছে। এরা এই যে মিথ্যে কথা পরিবেশন, এই ঢপের কীর্তন, কিন্তু বাংলার মানুষ ঢপের কীর্তন শুনতে শুনতে চাকরি দিতে না পেরে কি বলছে, কেতলি কেনো, চা তৈরি করো, বউকে বলো মুড়ি ভাজতে, মুড়ি ভাজো, চপ তৈরি করো, বিক্রি করো, মেটো ভাষা। চাকরি নেই বলে এই ভাষাগুলো। কিন্তু যদি বলা হয় তোমার সোনা বৌদি চপ ভাজুক, যদি বলা হয় যে কার্তিকের বউ চপ ভাজুক, কেন
কারণ ওরা তো এখন ঘুটে কুনির বেটা মক্কা দেখে ফেলেছে, পিসিকে দেখিয়ে এখন ক্রোড়পতি। কোন বনেগা ক্রোড়পতি? মমতা বুবুর ফ্যামিলি ব্যানার্জি পরিবার হো গয়া 0 से crorepati। স্যার একটাই প্রশ্ন আমার একদম ছোট্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায় হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্র যেটা, এই ভবানীপুর ছেড়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ তিনি চষছেন, কিন্তু ভবানীপুরে এখনো তেমন দেখা পাওয়া যাচ্ছে না তার। ও তো জিম্মেদারি দিয়ে দিয়েছে। ববি হাকিমকে ববি হাকিম যত মুসলমান আছে সব জিম্মেদারি দিয়ে দিয়েছে, দিয়েও নিশ্চিন্তে আগে চষে নিচ্ছে, তারপরে নিজের ঘর চষবে। প্রদীপের তলা দেখেছেন? প্রদীপের তলা সবসময় অন্ধকার থাকে, কিন্তু চারদিকে আলো দেয়। তাই মমতা ব্যানার্জি এখন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তলাটা পরে দেখতে।